নমস্কার। আজকে আবার বাংলা বানান নিয়ে একটু কথা বলছি। আজকে যে নিয়মের কথা আপনাদেরকে বলবো সেটি একেবারেই ব্যাকরণের কোনো অনড় নিয়ম বা নীতি নয়। আমাদের যাতে সহজে মনে রাখতে সুবিধা হয় সেই রকম একটি নিয়মের কথা আপনাদেরকে আজকে জানাবো। যদি বাংলা কোনো শব্দের শেষে দন্তস্বয়ের সঙ্গে ত বা থ দিতে হয়, মানে যেটাকে আমরা বলি দন্তেশ্বয়ে তয়ে বা দন্তস্বয়ে থয়ে, তাহলে আমাদের মধ্যে কিন্তু একটা বিভ্রান্তি তৈরি হয় যে কোথায় দন্তস্বয়ের ঘাড়ের উপর ত দেব আর কোথায় দন্তস্বয়ের ঘাড়ের উপর থ দেব। এটা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়। এই বিভ্রান্তি দূর করার চেষ্টা করছি। তবে আবারও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, এটি কোনো ব্যাকরণের অনড় নিয়ম নয়। এটি হচ্ছে সহজে মনে রাখার পন্থা। এবং এক্ষেত্রে আরেকটি কথাও মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে একেবারে সমস্ত ক্ষেত্রে এই নিয়মটি যে প্রযোজ্য হবে তা কিন্তু নয়। সাধারণভাবে এই রকম হয়ে থাকে। আসুন প্রথমে একটি শব্দ নিই। আমরা তো এরকম বলি যে মৃত্যুর পর তাকে সমাধিস্থ করা হলো। এক্ষেত্রে দেখুন, সমাধি কিন্তু একটি আলাদা শব্দ। সমাধি এই শব্দটুকুর বা এই অংশটুকুর আলাদা অস্তিত্ব আছে, তার সঙ্গে স্থ আমরা যুক্ত করছি। আবার ধরুন সভাস্থ, দেহস্থ, পকেটস্থ, কেমন এইরকম অনেক শব্দ আছে যে শব্দগুলির দন্তস্বয়ে থয়েটুকু বাদ দিয়ে আলাদা অস্তিত্ব আছে। অর্থাৎ সহজ কথায় আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে, যদি দন্তস্বয়ে থয়েটুকু বাদ দিয়ে আলাদা অস্তিত্ব থাকে, আলাদা অর্থবোধক শব্দ হয়, তখন মানে সেই সমস্ত ক্ষেত্রেই আমরা দন্তস্বয়ের সঙ্গে থ যুক্ত করি। আমরা কতগুলি এইরকম উদাহরণ দিতেই পারি। মনস্থ, গৃহস্থ, মুখস্থ, কণ্ঠস্থ। একটু ভেবে দেখুন, মুখস্থ, মুখ, স্থ মানে মুখস্থ, মুখ, মুখ এই অংশটুকুর আলাদা অস্তিত্ব আছে। গৃহস্থ, গৃহ এই অংশটুকুর আলাদা অস্তিত্ব আছে। কণ্ঠস্থ, কণ্ঠ এই অংশটুকুর আলাদা অস্তিত্ব আছে। পকেটস্থ, পকেট আলাদা অস্তিত্ব আছে। অধীনস্থ আলাদা অস্তিত্ব আছে অধীন শব্দটির। মধ্যস্থ, মধ্য শব্দটির আলাদা অস্তিত্ব আছে। তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমরা দন্তস্বয়ের সঙ্গে থ যুক্ত করব, মানে দন্তস্বয়ে থয়ে দেব। কেমন? দন্তস্বয়ের ঘাড়ের ওপর থ বসিয়ে দেব। একইভাবে ভূগর্ভস্থ, সভাস্থ ইত্যাদি ইত্যাদি। কেমন? এবার কখন দন্তস্বয়ের ঘাড়ের ওপর ত দেব সেটা একটু বলে দিই। যখন কিনা ওই দন্তস্বয়ে তয়ের অংশটুকু বাদ দিয়ে, মানে স্থ, দন্তস্বয়ে তয়ে এইটুকু বাদ দিয়ে বাকি অংশটুকু আলাদা শব্দ হিসেবে পরিগণিত হবে না, সেই সমস্ত ক্ষেত্রে আমরা দন্তস্বয়ে তয়ে দিই। একটু খেয়াল করুন, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা হয়। আবারও বলছি, এটা কোনো অনড় নিয়ম বা নীতি নয়। এটা মনে রাখার সুবিধার্থে, যাতে আমাদের সহজে আমরা বানানগুলো মনে রাখতে পারি, ঠিকঠাক হয়, সেই কারণে এই নিয়মের কথা বলছি। ব্যাকরণের নীতি একেবারেই এটা নয়। দেখুন, উদাহরণ হিসেবে কতগুলি শব্দের কথা আপনাদের সামনে তুলে ধরছি। যেমন ধরুন আশ্বস্ত, প্রশস্ত, সাব্যস্ত, আমি তাকে দোষী সাব্যস্ত করলাম। আশ্বস্ত, এখানে আশ্ব এটা তো আলাদা শব্দ নয় বা আলাদা অস্তিত্ব নয়, মানে আলাদা অস্তিত্ব হিসেবে আশ্বস্ত, এই আশ্ব এটাকে আমি শব্দ বলতে পারি না। বা সাব্যস্ত, আমি তাকে দোষী সাব্যস্ত করলাম। সাব্য এটা আলাদা শব্দ নয়।
তাই তো? আবার যদি বলি নিরস্ত, নিরো, এটার আলাদা কোনো শব্দ নয়। অভ্যস্ত, অভ্য, এটা আলাদা শব্দ নয়, আলাদা অস্তিত্ব নেই। কেমন? সূর্যাস্ত, এটিকে কিন্তু আপনারা ব্যতিক্রম হিসেবে ভাবতে পারেন, কারণ সূর্যা এই অংশটুকুর আলাদা কিন্তু অর্থ আছে। বা ধরুন পরাস্ত, কেমন? পরাস্ত, এখন পরা পরিধান করা, বা আপনি যদি পড়া ভাবুন, তাহলে যদিও বানানটি তা নয়, পড়া হলে পাঠ করা, এটা আলাদা অর্থ ধরতে পারেন। তাহলে ওইভাবে ভাবলে হবে না, মানে ঠিক আছে, এই দুটিকে আপনারা ব্যতিক্রম হিসাবে ভাবুন। তাহলে পরাস্ত এবং সূর্যাস্ত এই দুটিকে একটু একটু আলাদা করে রাখুন, কেমন? আরেকটি কথা আপনাদেরকে কিন্তু স্মরণে রাখতে হবে, যদি কোনো শব্দের শেষে গ্রস্ত থাকে, বিপদগ্রস্ত, ঋণগ্রস্ত, এইসব ক্ষেত্রেও আমরা দন্তেশ্বয়ের ঘাড়ের ওপর ত বসাই। কেমন? তাহলে মোটামুটিভাবে বোঝা গেল যে কখন আমরা দন্তস্বয়ের ঘাড়ের উপর ত বসাবো আর কখন আমরা দন্তস্বয়ের ঘাড়ের উপর থ বসাবো। আবারও বলছি, এটি কোনো ব্যাকরণের অনর নিয়ম নয়, মনে রাখার সুবিধার্থে তৈরি, এবং সমস্ত ক্ষেত্রে যে এটা হবেই সেটাও বলতে পারি না। আপনারা যদি ব্যতিক্রম আছে, মানে এই নিয়মের ব্যতিক্রম আছে, এইরকম কিছু আরও শব্দ পান, আমাকে জানান তো, কেমন? ভালো থাকুন সকলে, সুন্দর থাকুন। আসুন শুদ্ধ বাংলা বলি, শুদ্ধ বাংলা লিখি।